ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 11 সেমিস্টার 1 এর আরো একটি গদ্য নিয়ে। আজকের গদ্যের নাম দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা। আজকে আমরা দেখব ইন্ট্রোডাকশন পার্ট, অর্থাৎ অথর এবং এই টেক্সটি সম্পর্কে আমরা জেনে নেব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। সিস্টার নিবেদিতা এই নামটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। ইতিহাসের পাতায় আমরা এই নামটি পেয়েছিলাম এবং এই ব্যক্তিত্বের সঙ্গে আরো যে ব্যক্তির নাম অঙ্গাঙ্গিকভাবে জড়িত তিনি হলেন স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, আমাদের ভারতের গর্ব স্বামী বিবেকানন্দ। তো এই গল্পটি লিখেছেন সিস্টার নিবেদিতা, যার পুরো নাম হলো মার্গারেট এলিজাবেথ নোবেল। তার পুরো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে তিনি ভারতে কিভাবে এলেন এবং ভারতে এসে কিভাবে তিনি তার অ্যাক্টিভিটি এবং লেখার মাধ্যমে ভারতীয়দের তথা সমগ্র দেশবাসী এবং পৃথিবীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, সেটা আমরা আজকে অল্প বিস্তর জানবো। এই মার্গারেট এলিজাবেথ ছিলেন একজন প্রলিফিক রাইটার, একজন খুব দক্ষ লেখিকা। ইনি ছিলেন একজন গুড এডুকেটর, অর্থাৎ শিক্ষানবিশ। শিক্ষা নিয়ে তিনি বেশ কিছু ক্রিয়াকলাপ করেছিলেন এবং ছিলেন একজন গ্রেট সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ মহান একজন সমাজসেবী, সমাজের সংস্কারক। সমাজ সংস্কারক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন ক্ষেত্রের উন্নতির জন্য যে খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে ভালো জিনিসগুলোকে নিয়ে আসার যে কাজ, সেটাই হলো সমাজ সংস্কার। তো সিস্টার নিবেদিতা একজন গ্রেট সোশ্যাল ওয়ার্কার ছিলেন আমাদের ইন্ডিয়ার। তিনি ছিলেন ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের একজন প্রিয় শিষ্যা। তিনি যখন 28 বছর বয়সে ছিলেন তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেন বা দেখা পান, মেট স্বামী বিবেকানন্দের সঙ্গে। তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন বিবেকানন্দের সঙ্গে দেখা করে যে তিনি ইন্ডিয়াতে চলে এসেছিলেন, কেম টু ইন্ডিয়া, এবং এখানে এসে ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ার ফ্রিডম মুভমেন্ট ইত্যাদি সমস্ত কিছুর সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন। বলছে গট ইনভলভড ইন ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড social works in India, the religious activities, spiritual activities and all the other aspects of cultural and social phenomenon সমস্ত কিছুর সঙ্গে সিস্টার নিবেদিতা জড়িয়ে পড়েন। তিনি এই স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসে ইন্ডিয়াতে যে অ্যাক্টিভিটিগুলি করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলো স্প্রেডিং এডুকেশন, শিক্ষাকে সম্প্রসারণের জন্য, শিক্ষার প্রসার লাভের জন্য তিনি কাজ করেছিলেন। অ্যাডভোকেটিং ওম্যান এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারী ক্ষমতায়নের প্রতি তিনি জোর দিয়েছিলেন। প্রমোটিং ইন্ডিয়ান কালচার, অর্থাৎ ইন্ডিয়ার যে সনাতন ধর্মের কালচার, যে হিন্দু কালচার রয়েছে সেইটাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রপাগেট করার যে ব্যাপার, সেটাতে তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন। তার জন্য তিনি বিশেষভাবে বিখ্যাত হয়ে উঠেছেন। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে একটি হলো সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। কলকাতায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন নিবেদিতা গার্লস স্কুল, এবং এটার সাহায্যে তিনি যে শিক্ষা সম্প্রসারে কাজ করতেন বা স্পেশাল এডুকেটর বা বিশেষ একজন এডুকেটর ছিলেন, তার তিনি প্রমাণ এখানে রেখেছেন। এবার প্রশ্ন, সিস্টার নিবেদিতা নামটা কি করে হলো? তো নিবেদিতা নামটা স্বামী বিবেকানন্দ তাকে দিয়েছিলেন, এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা সবাই জানি তিনি যখন শিকাগোতে ধর্ম সম্প্রচারের জন্য বক্তব্য দিতে গিয়েছিলেন, তিনি সেখানে প্রথমে অ্যাড্রেস বা সম্বোধনই করেছিলেন ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অর্থাৎ প্রিয় ভাই এবং বোনের নামে। অর্থাৎ তার ফিলোসফিটা হলো এরকম যে এই পৃথিবীর সকল পৃথিবীবাসী হলো আমাদের ভাই বা বোন। সেই অর্থেই কিন্তু সিস্টার, অর্থাৎ নিবেদিতা সিস্টার। তিনি বিবেকানন্দেরও সিস্টার এবং গোটা ভারতবাসী তথা পৃথিবীবাসীর কাছে কিন্তু তিনি সিস্টার। তাই তিনি নিজেকে সিস্টার বলে সকলের কাছে পরিচয় দিতেন এবং তিনি সিস্টার হয়ে উঠেছিলেন, সিস্টার নিবেদিতা। আমরা তারই গল্প আজকে পড়ছি। গল্পের নাম দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। আজকের টেক্সটটি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ সিস্টার নিবেদিতা, এই টেক্সটটি নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই টেক্সটটি থেকে এক্সট্রাক্ট অংশ, কেটে নেওয়া অংশ। 1910 সালে এই টেক্সটটি প্রকাশিত হয় এবং এই টেক্সটটি হচ্ছে একটি ফুল স্পিরিচুয়াল ইসে, অর্থাৎ আধ্যাত্মিক একটা প্রবন্ধ, এবং সেখান থেকে কিন্তু এই আজকের আমাদের যে টেক্সট সেটা নেওয়া হয়েছে।
এবং এই টেক্সটার যে বৈশিষ্ট্য সেটা হলো স্বামী বিবেকানন্দের যে ভাবনা চিন্তা এবং ক্রিয়াকলাপ, বিবেকানন্দের থটস অ্যান্ড অ্যাক্টিভিটিস। নেক্সট হচ্ছে নিবেদিতাস ওন এক্সপিরিয়েন্স। নিবেদিতা যখন সোশ্যাল রিফর্মিং এর যে কাজগুলো করতেন এবং এডুকেশন স্প্রেডিং যে কাজ করতেন, সেটা করতে গিয়ে তার যে এক্সপিরিয়েন্স হয়েছিল এবং সেই এক্সপিরিয়েন্সটা কিভাবে বিবেকানন্দের স্পিরিচুয়াল ফিলোসফি বা থটস অ্যান্ড অ্যাক্টিভিটিস এর সঙ্গে মেলে, সেই সংক্রান্ত তথ্য বা সেই সংক্রান্ত ব্যাপার স্যাপার আমরা এই টেক্সটার মধ্যে দেখতে পাবো। নেক্সট হলো প্রোফাউন্ড ওয়াইজডম এন্ড স্পিরিচুয়াল ইনসাইট। এই টেক্সটির মধ্যে আমরা পাবো মানে প্রোফাউন্ড একটা বিশাল একটা জ্ঞানের ভান্ডারের গল্প, জ্ঞানের ভান্ডারের কথা, এন্ড স্পিরিচুয়াল ইনসাইট অর্থাৎ আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। আমরা অ্যাপারেন্টলি খালি চোখে যে জিনিসগুলো দেখতে পাই না, যে জিনিসগুলো দেখার জন্য দরকার অন্তর্দৃষ্টি, ইনসাইট, সেই ব্যাপার স্যাপার গুলো আমরা একটা গ্লিমস, একটা ঝলক দেখতে পাবো এই টেক্সটার মধ্যে। এই টেক্সটার থিম সম্পর্কে বলতে গেলে বলতে হয় বিবেকানন্দাস স্পিরিচুয়াল ফিলোসফি। অবভিয়াসলি সিস্টার নিবেদিতা ওয়াজ হিউজলি ইমপ্রেসড অর মোটিভেটেড বাই বিবেকানন্দাস স্পিরিচুয়াল ফিলোসফি। বিবেকানন্দের যে ফিলোসফিটা ছিল অর্থাৎ দর্শন, আধ্যাত্মিক দর্শন, সেই দর্শনটার প্রতি আকৃষ্ট হয়েই তো 28 বছর বয়সে একটি মেয়ে আয়ারল্যান্ড থেকে ছেড়ে চলে এসেছে ইন্ডিয়াতে, এবং এখানে এসে ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ার যে ফ্রিডম মুভমেন্ট, ইন্ডিয়ার সোসাইটি, সোশ্যাল সিস্টেম, সমস্ত কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে। তার জন্য দায়ী বিবেকানন্দের স্পিরিচুয়াল ফিলোসফি, এবং এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ থিম আজকের আমাদের টেক্সটের। নেক্সট হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ কালী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, অর্থাৎ মাতৃপূজা। হিন্দু ধর্মে একটা বিশেষ ধরনের পূজা হচ্ছে মাতৃপূজা। আমরা দেখতে পাই আমাদের যে গ্রেট ফেস্টিভ্যাল সেটা হলো দুর্গাপূজা, সেখানে আমরা শক্তির আরাধনা করি, দেবী দুর্গার আরাধনা করি, এবং দেবী দুর্গারই একটা রূপ হচ্ছে কালী, যে কালীটাকে নিয়ে আমরা বিশেষ পূজা আর্চা করি, এবং এই সংক্রান্ত বিশেষ বিদ্যা বা তন্ত্র রয়েছে, সে ব্যাপারে যদিও আমার জ্ঞান খুবই কম, সে ব্যাপারে আমি কথা বলবো না। তো যাই হোক, অ্যাকসেপ্টেন্স অফ কালী, বিবেকানন্দের ফিলোসফিটা আপামর জনসাধারণের জন্য হলেও তিনি সকল মানুষকে নিয়ে চলার চেষ্টা করলেও তিনি কিন্তু কালী দেবতার প্রতি, দেবীর প্রতি একটা আনুগত্য প্রকাশ করেছিলেন, একটা ডিভোশন এক্সপ্রেস করেছিলেন, এবং তিনি এটা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বিবেকানন্দ, এবং সেখান থেকে তিনি কালী দেবীকে গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন অ্যাজ ডেইটি বা দেবী, এবং সেখান থেকে তার যে স্পিরিচুয়াল ফিলোসফি সেটা তৈরি হচ্ছে, এবং কিভাবে সেই অ্যাকসেপ্টেন্স অফ কালী অ্যান্ড মাদার ওয়ার্শিপ সোসাইটিতে প্রভাব বিস্তার করছে বা প্রভাবিত করছে সোসাইটিকে, এবং সেখান থেকে আসছে মাদার ওয়ার্শিপ, মাতৃপূজা বা শক্তি পূজার যে আরাধনা করার যে ব্যাপার স্যাপার, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো এই গল্পটার থিমের মধ্যে। নেক্সট হচ্ছে রিকনসিলিয়েশন বিটুইন মাদার ওয়ার্শিপ and the highest Vedantic ideals of Brahman। বেদান্তিক যে আইডিয়া, বেদ থেকে আমাদের যে হিন্দু ধর্মের যে সূচনা বা প্রসার, সেটা মেনলি আসে বেদ থেকে। সেই বেদের যে কথা, বেদের যে বাণী, সেইগুলো থেকে কিভাবে নিঃসৃত হয়ে যে ফিলোসফিটাকে গ্রহণ করেছিলেন প্রাথমিকভাবে স্বামী বিবেকানন্দ, সেটা আবার পরে প্রভাবিত হচ্ছে রামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসার ফলে, পরে কালী মাতাকে অ্যাকসেপ্ট করে। তাহলে এখানটা করে আমরা দেখতে পাবো বিবেকানন্দের একটা দ্বৈত কনসাসনেস, দ্বৈত সচেতনতা, ডুয়াল কনসাসনেস আমরা দেখতে পাবো। সেখানে একই সঙ্গে বেদের বাণীকে তিনি গ্রহণ করছেন, আবার একই সঙ্গে মাতৃপূজাতেও তিনি বিশ্বাসী হচ্ছেন, এবং সেই ব্যাপারটাকেই নিবেদিতা, সিস্টার নিবেদিতা খুব সুন্দরভাবে লক্ষ্য করেছিলেন, অবজার্ভ করেছিলেন। তার যে অবজারভেশন এবং তার যে এক্সপেরিয়েন্স উইথ স্বামী বিবেকানন্দ অ্যান্ড হিজ অ্যাক্টিভিটিস, সেইটা কিন্তু আমরা এই টেক্সটের মাধ্যমে খুঁজে পাবো, এবং এই টেক্সটার নামকরণও করা হয়েছে সেই থিমটাকে লক্ষ্য করে, সেই থিমটাকে টার্গেট করে, এবং বলা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। এখানে দা স্বামী বলতে স্বামী বিবেকানন্দকে বোঝানো হচ্ছে, আর মাদার ওয়ার্শিপ বলতে স্বামী বিবেকানন্দের ফিলোসফির একটা ধারা, একটা অংশ, যে অ্যাকসেপ্টেন্স অফ কালী, দেবী কালীকে তিনি কিভাবে গ্রহণ করছেন, তার ফিলোসফির সঙ্গে কিভাবে মিশছে, সেইটার জন্য মাদার ওয়ার্শিপ, মাতৃ পূজা বা মাতৃ আরাধনা। তো আমরা দেখবো এই গল্পটার লাইন বাই লাইন অ্যানালিসিস, এবং শেষ বেলায় গিয়ে আমি সেই অ্যানালিসিস করার পর এই থিমগুলোর সঙ্গে কিভাবে কানেক্টেড হচ্ছে এবং এই গল্পটা থেকে আমরা কি নির্যাস পাচ্ছি সেটা আলোচনা করব, এবং লাস্টে থাকবে এমসিকিউ নিয়ে আলোচনা, যেটা এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষায় এমসিকিউ আসবে ফার্স্ট সেমিস্টারে, সেটা ওরিয়েন্টেড আলোচনাও আমরা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ টাটা।